কলকাতার বুকে শ্যামবাজার মোড় মানেই এক অন্তহীন ব্যস্ততা, যেখানে ভোরের আলো ফোটার আগেই জীবনের চাকা ঘুরতে শুরু করে। সারিবদ্ধ দোকানপাটের ঝাঁপ খোলার শব্দ, চায়ের ভাঁড় থেকে ওঠার ধোঁয়ার সাথে মিশে থাকা আদা এলাচের গন্ধ আর অবিরাম বাস ট্রামের হর্ন, সব মিলিয়ে এক যান্ত্রিক অথচ জীবন্ত কোলাহল। শহরের এই বিশাল জনারণ্যে প্রতিদিন হাজারো মানুষ ছুটে চলে নিজেদের গন্তব্যে, কিন্তু এই অবিরাম ছুটে চলার ভিড়েই গত কয়েকদিন ধরে একটা মুখ থমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। জীর্ণ পোশাক, ধুলো ঘামে মাখা রুক্ষ চেহারা আর চোখের গভীরে লুকিয়ে থাকা তীব্র এক ক্লান্তি। তার নাম অনিমেষ। ২৪ বছরের তরতাজা এক যুবক, অথচ শহরের নিষ্ঠুরতা যেন তার বয়সের চেয়েও বেশি বার্ধক্য এনে দিয়েছে তার চেহারায়। সে প্রতিদিন আশা নিয়ে দোকান থেকে ও দোকানে যেত আর ভাঙা গলায় একটাই কথা আওড়াত, দাদা, যে কোনো কাজ থাকলে দিন না, মালপত্র বয়ে দেব, ঝাড়ু দিয়ে দেব, জল টেনে দেব। তার সেই স্বরে মিনতি লুকিয়েছিল, কিন্তু আত্মসম্মান বিসর্জনের কোনো সুর ছিল না। কিন্তু ব্যস্ত শহরের অন্ধ মানুষগুলোর চোখে তার ভেতরের সেই ক্ষুধার্ত লড়াকু মানুষটা কখনোই ধরা পড়ত না। তারা তাকে নিছকই এক রাস্তার আপদ হিসেবেই এড়িয়ে যেত। সকালে সে সবার আগে একটি চায়ের দোকানে গেল। দোকানদার হরিপদ গ্লাস ধুতে ধুতে তার দিকে তাকিয়ে রইল। অনিমেষ খুব আস্তে করে বলল, কাকা, ২ ঘন্টাও কাজ করিয়ে নিন, বদলে কিছু খেতে দিন। হরিপদ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর যেন নিজের ভেতরে জেগে ওঠা সামান্য দয়াটুকুও ঝেড়ে ফেলে বলল, এখানে রোজ রোজ এসো না। অনিমেষ ঠোঁট কামড়ে ধরল। সে মাথা নিচু করল, যেন এই উত্তর তার কাছে নতুন কিছু নয়। সে কিছু না বলে এগিয়ে গেল। তার পদক্ষেপেও ততটাই ক্লান্তি ছিল যতটা তার চেহারায়। দুপুর গড়ানোর সাথে সাথে রোদ আরও চড়া হলো। মানুষজন নিজেদের মতো ছায়া খুঁজছিল, কিন্তু অনিমেষের ভাগ্যে ছায়াটুকুও ছিল না। সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হতো। মোড় থেকে একটু দূরে একটি সরু গলিতে সেলাইয়ের কাজ করার একটি দোকান ছিল, যেখানে নন্দিনী রোজ যাতায়াত করত। বয়স ২৫ বছর, সাধারণ সালোয়ার কুর্তা পরা, কাঁধে পুরনো ঝোলা, চেহারায় ক্লান্তির পরেও এক অদ্ভুত স্থিরতা। সেও এই মোড়ের প্রতিদিনের কোলাহলের একটা অংশ ছিল, কিন্তু অন্যদের মতো তাড়াহুড়োয় অন্ধ হয়ে যায়নি। গত কয়েকদিনে সে বেশ কয়েকবার ছেলেটিকে দেখেছিল, কখনো চাওয়ালাটার সামনে, কখনো ছায়া খুঁজতে খুঁজবে, কখনো আবার শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকতে। অনেকবার নন্দিনী চেয়েছে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু শহরে একলা চলা কোনো মেয়ে প্রতিটা পা মেপে মেপে ফেলে। দয়াও কখনো কখনো ভয়ের পেছনে লুকিয়ে পড়ে। সেদিন নন্দিনী কাজ থেকে ফেরার পথে বেশ তাড়ায় ছিল। তার ঝোলায় টিফিন রাখা ছিল, যাতে 2টি রুটি এবং সামান্য শুকনো আলুর তরকারি বেঁচেছিল। রোদ, খিদে আর ছোটাছুটির কারণে তার মাথাও ভারী হয়ে আসছিল। সে দূর থেকে দেখল অনিমেষ আবার সেই সিঙ্গাড়া বিক্রেতার দোকানের কাছে দাঁড়িয়ে আছে। সিঙ্গাড়া বিক্রেতা প্রথমে তাকে এড়িয়ে গেল, তারপর খদ্দের বাড়তে দেখে বিরক্ত হয়ে উঠল। সে উঁচু গলায় বলল, বললাম না সরো এখান থেকে। অনিমেষ হয়তো এবার তাড়াতাড়ি সরে যেতে চেয়েছিল, কিন্তু তার পায়ে জোর কোথায় ছিল? দোকানদার হাত দিয়ে তাকে জোরে সরিয়ে দিল। ধাক্কাটা খুব একটা বড় ছিল না, কিন্তু অনিমেষের জন্য ততটুকুই যথেষ্ট ছিল। সে টালমাটাল হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে আসা নন্দিনী তার সাথে ধাক্কা খেল। ধাক্কাটা মৃদু ছিল, কিন্তু অনিমেষের ভেতরে তখন নিজেকে সামলানোর মতো কোনো শক্তিই অবশিষ্ট ছিল না। তার শরীর এক মুহূর্তের জন্য হাওয়ায় টলে উঠল এবং তারপর রাস্তার পাশে ধুলোয় গিয়ে পড়ল। নন্দিনীও এক পা পিছিয়ে টাল খেল, কিন্তু নিজেকে সামলে নিল। পরক্ষণেই চারদিক থেকে সবার দৃষ্টি সেদিকে পড়ল। কেউ হাসল, কেউ দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল, কেউ একজন বলল, আরে আবার পড়ে গেছে। অনিমেষ উঠতে চাইল। সে 2 হাতের তালু মাটিতে রাখল, কিন্তু হাত কেঁপে উঠল। শরীরটা যেন নিজের ওজন ভুলে গিয়েছিল। সে আরও একবার ওঠার চেষ্টা করল। এবার তার চোখ বন্ধ হয়ে এলো, যেন রোদ, খিদিন আর অপমান এই 3টে মিলে ভেতর থেকে তাকে শূন্য করে দিচ্ছিল। ঠিক সেই সময়ে নন্দিনীর ভেতরে কিছু একটা ভেঙে গেল। এতক্ষণ সে শুধু তাকে দেখেই আসছিল, এবার সে তাকে পড়ে যেতে অনুভব করল। সে তার কাছে গিয়ে বসল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখনও দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। নন্দিনী কিছু না ভেবেই তার হাত চেপে ধরল। সে নিচু গলায় বলল, শোনো, আস্তে আস্তে ওঠো। অনিমেষ প্রথমবার তার দিকে তাকালো। সেই দৃষ্টি খুব একটা দীর্ঘ ছিল না, কিন্তু তাতে অনেক কিছু ছিল। লজ্জা, ভয়, খিদে, অপমান এবং এক অদ্ভুত অসহায়ত্ব, যা কোনো মানুষের চোখে তখনই নেমে আসে যখন সে দুনিয়ার কাছে নয়, নিজের কাছেই হার মানতে শুরু করে। নন্দিনী প্রথমবার তার মুখটা সত্যি সত্যিই দেখল। সেই মুখ কোনো অভ্যস্ত ভিখারির মুখ ছিল না। সেটা এমন একজন মানুষের মুখ ছিল যে অনেক দিন ধরে পড়তে পড়তে এবার সত্যিই পড়ে গিয়েছিল।
নন্দিনীর ভেতর থেকে খুব ধীর অথচ গভীর একটি আওয়াজ উঠল। এই লোকটি রুটির চেয়ে আগে সম্মানের কাঙাল। নন্দিনী তাকে আবারও সামলে তোলার চেষ্টা করল, কিন্তু সেই মুহূর্তে নন্দিনী ও অনিমেষের মধ্যে যেন পুরো শহর থেকে আলাদা একটা ছোট্ট নীরবতা তৈরি হয়েছিল। নন্দিনী তার হাত ছাড়তে চাইল না। তার গলা এবার আরও নরম হয়ে এলো। বসে থেকো না, আগে নিজেকে সামলাও। কথাটি খুব সাধারণ ছিল, কিন্তু অনিমেষের জন্য হয়তো অনেক দিন পর এটা এমন একটা কথা ছিল যাতে কোনো বকুনি ছিল না, কোনো তিরস্কার ছিল না। অনিমেষকে তোলার পর নন্দিনী কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। চারপাশের ভিড় ধীরে ধীরে আবার নিজেদের ছন্দে ফিরতে শুরু করেছিল। সে অনিমেষের হাত আস্তে করে ছেড়ে দিল, কিন্তু তার নজর তখনও তার ওপরই আটকে ছিল। অনিমেষ দাঁড়িয়ে তো গিয়েছিল, কিন্তু তার পা কাঁপছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন এই ভেবে লজ্জিত যে এত মানুষের সামনে এসে পড়ে গেছে। তার মুখে ধুলো লেগেছিল। একটু দূরে বসে আরতি পিসি এইসব দেখছিলেন। তার বয়স যদিও 60-এর উপরে ছিল, কিন্তু চোখে ছিল দুনিয়ার অনেক অভিজ্ঞতা। তিনি আস্তে করে ডাকলেন, মা, ওকে একটু জল খাইয়ে দে তো। নন্দিনী গ্লাসে জল ভরল এবং অনিমেষের দিকে বাড়িয়ে দিল। অনিমেষ প্রথমে গ্লাসটার দিকে তাকালো, তারপর নন্দিনীর দিকে। যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এই জলটা সত্যিই তার জন্য। সে হাত দিয়ে গ্লাসটা ধরল। জল ঠোঁটে ছোঁয়াতেই তার শুকনো গলা একদম ভিজে উঠল। তারপর ধীরে ধীরে জলটা শেষ করল। গ্লাস খালি হতেই সে চোখ বন্ধ করে নিল, যেন শরীরে একটুখানি শক্তি ফিরে এসেছে। নন্দিনী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে তাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু কথা খুঁজে পাচ্ছিল না। শহরে অচেনা মানুষের সাথে কথা বলা সবসময় সহজ হয় না। শেষ পর্যন্ত সে নিচু গলা জিজ্ঞেস করল, অনেকক্ষণ কিছু খাওনি নাকি? অনিমেষ মাথা তুলল, কিন্তু কোনো উত্তর দিল না। তার চোখ নিচে নেমে গেল। আরতি পিসি সব বুঝে গেলেন। তিনি ছলছল চোখে বললেন, 2 দিন ধরে ওর এই অবস্থা। সকালে আসে, সন্ধে পর্যন্ত এদিক ওদিক ঘুরে বেড়ায়, কাজের খোঁজ করে, কিন্তু কেউ দেয় না। বেচারা হয়তো ক্ষুধার্ত। এ কথা শুনে নন্দিনীর মন আরও ভারী হয়ে উঠল। সে কাঁধ থেকে ঝোলাটা নামালো। তাতে রাখা টিফিন এখনও খোলা হয়নি। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় সে নিজের জন্য 2টি রুটি আর সামান্য শুকনো আলুর তরকারি রেখে নিয়েছিল। সারাদিনের দৌড়ঝাঁপে তার খাওয়ার সুযোগও মেলেনি। সে টিফিনটা খুলল। গরম তো ছিল না, তবে খাওয়ার মতো ছিল। সে টিফিনটা নিয়ে অনিমেষের দিকে এগোলো। নাও, খেয়ে নাও। সে খুব স্বাভাবিক গলায় বলল, যেন এটা কোনো বড় ব্যাপার নয়। অনিমেষ একদম পিছিয়ে গেল। তার চেহারায় ভয় ফুটে উঠল। না, থাকগে, সে আস্তে করে বলল। এই প্রত্যাখ্যান খিদের ছিল না, বরং ভেঙে পড়া আত্মসম্মানের ছিল, যা সে এতক্ষণ ধরে বাঁচিয়ে আসছিল। নন্দিনী তার দ্বিধাটা বুঝতে পারল। সে হেসে বলল, এইমাত্র তোমাকে তুললাম, এবার খেতেও হবে। তার কথায় কোনো দয়া ছিল না, সমতার ভাব ছিল। এই কথাটাই অনিমেষকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। কিছুক্ষণ পর সে আস্তে করে টিফিনটা ধরল, কিন্তু লোকজন আবার তামাশা দেখতে শুরু করত। নন্দিনী ইশারায় বলল, ওদিকে বসে পড়ো। ঝুড়ির পেছনে আরতি পিসি তার সবজির ঝুড়িটা একটু সরিয়ে দিলেন, যাতে সে সেখানে আরামে বসতে পারে। অনিমেষ মাটিতে বসে পড়ল। সে প্রথম রুটিটা ভাঙল, যেন প্রতিটি গ্রাসের সাথে তার আত্মাও কিছু একটা অনুভব করছিল। সে ধীরে ধীরে খেতে শুরু করল। কিছুক্ষণ পরই তার চোখে জল চলে এলো। সে কাঁদছিল না, কিন্তু তার চোখের পলবের নিচে জমে থাকা জল সব বলে দিচ্ছিল। নন্দিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে বুঝতে পারছিল না যে এই ছেলেটার অবস্থা দেখে তার ভেতরে এত কষ্ট কেন হচ্ছে। হয়তো এই কারণে যে সে নিজেও জীবনে অনেক কিছু সহ্য করেছিল। যখন কেউ নিজে কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন অন্যের কষ্ট চেনা সহজ হয়ে যায়। সে আস্তে করে জিজ্ঞেস করল, থাকার কোনো জায়গা আছে? অনিমেষ রুটি ছিঁড়তে ছিঁড়তে মাথা নাড়ল। না, তার চেহারায় কোনো অভিযোগ ছিল না, শুধু এক ক্লান্তিকর স্বীকৃতি ছিল। খাওয়া শেষ হওয়ার পর সে টিফিনটা বন্ধ করে নন্দিনীকে ফিরিয়ে দিল। ধন্যবাদ, সে খুব আস্তে করে বলল। এই শব্দটা তার মুখ থেকে যেন খুব কষ্টে বেরোল। নন্দিনী টিফিনটা নিয়ে ঝোলায় রেখে দিল। তারপর সে একটু থেমে জিজ্ঞেস করল, কাজ করতে পারবে? অনিমেষ প্রথমবার তার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে একটা ছোট্ট আশা ছিল, কিন্তু সাথে ভয়ও ছিল, যেন সে জিজ্ঞেস করছিল, সত্যিই কি কোনো সুযোগ পাওয়া যেতে পারে? নন্দিনী বলল, কাল সকালে এখানেই এসো, কাছেই একটা গুদাম আছে, আমি কথা বলে দেব। অনিমেষ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর সে আস্তে করে মাথা নাড়ল। হয়তো তার কাছে এই প্রতিশ্রুতিটা অনেক বড় ছিল। কয়েকদিন ধরে সে শুধু সরো, যাও, এসো না এর মতো শব্দ শুনতে পাচ্ছিল। প্রথমবার কেউ বলেছিল এসো। সন্ধে ধীরে ধীরে নামতে শুরু করল। মোড়ের দোকানগুলোতে আলো জ্বলে উঠল। মানুষজন নিজেদের বাড়ির দিকে ফিরতে লাগল।
অনিমেষও ধীরে ধীরে সেখান থেকে উঠল। তার পা এখনও ভারী ছিল। সে কিছুটা দূরে গিয়ে আবার ভার ঘোরাল। নন্দিনী তখনও সেখানেই দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হল। অনিমেষ হালকা করে মাথা নিচু করে অভিবাদন জানালো এবং এগিয়ে গেল। সেই রাতে মোড়ের ভিড় ঠিক সেভাবেই ঘুমিয়ে পড়ল, যেমনটা রোজ ঘুমায়। কিন্তু অনিমেষের ভেতরে কিছু একটা বদলে গেছিল। অনেকদিন পর তার পেটে ছিল অর্ধেক তৃপ্তি আর মনে ছিল অর্ধেক ভরসা। রাস্তার ধারে একটা ভাঙা দেওয়ালের আশ্রয়ে বসে সে আকাশের দিকে তাকালো। তার মনে হলো যেন এক দীর্ঘ অন্ধকারের পর দূরে কোথাও একটা ছোট্ট আলোর রেখা দেখা দিয়েছে। অন্যদিকে নন্দিনী বাড়ি ফেরার সময় বারবার সেই দিকেই তাকাচ্ছিল যেদিক দিয়ে অনিমেষ গেছিল। সে জানত না যে আজ সে কি শুরু করেছে, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল, যেন সে অচেনা মানুষকে নয় বরং নিজেরই কোনো কষ্টকে একটুখানি ভরসা জুগিয়েছে। পরদিন সকালে কলকাতার সেই মোড়টা আবার তার রোজটার ছন্দে জেগে উঠল। সে সকালে খুব তাড়াতাড়ি মোড়ে চলে এসেছিল। তখনও দোকানপাট পুরোপুরি খোলেনি। অনিমেষ মোড়ের একপাশে দাঁড়িয়ে রইল। তার মনে হালকা ভয়ও ছিল। সত্যিই কি নন্দিনী আসবে, নাকি সেটা শুধুমাত্র এক মুহূর্তের দয়া ছিল যা ইতিমধ্যে শেষ হয়ে গেছে? কিন্তু কিছুক্ষণ পরেই সেই পরিচিত হাঁটাচলা চোখে পড়ল। কাঁধে ঝোলা, সাধারণ পোশাক আর চেহারায় সেই একই শান্ত গাম্ভীর্য নিয়ে নন্দিনী আসছিল। অনিমেষ তাকে দেখে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়ে গেল, যেন সে বুঝতেই পারছিল না যে তার কি বলা উচিত। কিন্তু নন্দিনী এসেই স্বাভাবিক গলায় বলল, এসে গেছ? তার এই সাধারণ প্রশ্নের মধ্যেই ভরসা লুকিয়েছিল। অনিমেষ আস্তে করে মাথা নাড়ল। নন্দিনী আর বেশি কথা না বলে ইশারায় তাকে নিজের সাথে আসতে বলল। তারা দুজনে মোড় থেকে একটু দূরে একটি পুরনো গুদামের দিকে এগিয়ে গেল। সেখানে প্রায়শই শস্যের বস্তা ওঠানো নামানো হতো এবং মাঝে মাঝে শ্রমিকের প্রয়োজন পড়ত। গুদামের মালিক প্রথমে অনিমেষকে সন্দেহের চোখে দেখল। তার অবস্থা দেখে তার বিশ্বাস হলো না যে এই ছেলেটি কাজ করতে পারবে। কিন্তু নন্দিনী বলল, একদিন রেখে দেখুন, খুব খাটবে। কিছুক্ষণ ভেবে মালিক রাজি হয়ে গেল। অনিমেষ সেদিন বস্তা টানা আর গুদাম পরিষ্কার করার কাজ পেল। কাজটা কঠিন ছিল। টানা কয়েকদিনের খিদে আর দুর্বলতার কারণে তার শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু সে প্রতিবার নিজেকে সামলে নিয়ে আবার কাজে লেগে পড়ত। তার কপাল থেকে ঘাম ঝরছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত জিদ ছিল, যেন সেই সুযোগটাকে কোনোভাবেই হারাতে চায় না। সারাদিন কাজের পর সন্ধ্যায় সে কিছু টাকা পেল। টাকার অঙ্কটা খুবই সামান্য ছিল, কিন্তু তার কাছে তা কোনো গুপ্ত ধনের চেয়ে কম ছিল না। অনেকদিন পর সে নিজের পরিশ্রমে উপার্জন করেছিল। সেই টাকা হাতে নিয়ে সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে হালকা চমক ফুটে উঠল, যেন কেউ তার ভেঙে পড়া আত্মসম্মানকে একটুখানি ভরসা জুগিয়েছে। কাজ শেষ হওয়ার পর সে আবার সেই মোড়ের কাছে এসে বসল, যেখানে প্রথমবার নন্দিনীর সাথে দেখা হয়েছিল। কিছুক্ষণ পর নন্দিনীও সেখানে এলো। সে জিজ্ঞেস করল, কাজ পেলে? অনিমেষ মাথা নেড়ে আস্তে করে বলল, হ্যাঁ। নন্দিনী বলল, চলো ওই মন্দিরের কাছে বসি। আর দুজনে মন্দিরের সিঁড়িতে গিয়ে বসল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। মোড়ের কোলাহল দূর থেকে ভেসে আসছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে যেন অন্যরকম এক নীরবতা বিরাজ করছিল। কিছুক্ষণ পর অনিমেষ নিজেই কথা বলতে শুরু করল। হয়তো এতদিনের জমানো কষ্ট তার ভেতরে আটকে ছিল, আর এবার প্রথমবার সে কারো সামনে সেটা উগড়ে দেওয়ার পথ পেয়েছিল। সে ধীরে ধীরে নিজের অতীতের দরজা খুলতে শুরু করল। আমি সবসময় এমন ছিলাম না, সে নিচু গলায় বলল। আমার বাবার এই কলকাতাতেই একটি ছোট্ট বইয়ের দোকান ছিল। খুব বড় কিছু ছিল না, কিন্তু আমাদের কাছে ওটাই ছিল গোটা পৃথিবী। স্কুলের বই, খাতা, পেন্সিল। ছোটবেলা থেকেই আমি ওই দোকানেই বসতাম। বাবা বলতেন পড়াশুনো করে বড় মানুষ হতে, যাতে এই দোকানটা একদিন বড় হয়ে ওঠে। তার মুখে হালকা হাসির রেখা দেখা দিল, কিন্তু তা পরক্ষণেই মিলিয়ে গেল। তারপর 1 বছরে সব বদলে গেল। প্রথমে বাবা অসুস্থ হলেন। চিকিৎসার জন্য যেটুকু সঞ্চয় ছিল সব চলে গেল। দোকানে ধার বাড়তে লাগল। বাবা চলে গেলেন। তারপর কয়েক মাসের মধ্যেই মাও চলে গেলেন। এরপর বাড়িটা আর বাড়ি রইল না। তার গলা ভারী হয়ে এলো। সে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিল। আমার কাকা এলেন। তিনি বললেন, চিন্তা করো না, সব সামলে নেবেন। আমিও এই ভেবে চুপ করে রইলাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে তিনি দোকানটা নিজের নামে করে নিচ্ছেন। যখন আমি প্রতিবাদ করলাম, তখন আমাকে বলা হলো, তোমার দ্বারা কিছু হবে না, যাও নিজের জীবন নিজে সামলাও। সেদিন প্রথমবার বুঝলাম নিজের আপনজনও কখন যে পর হয়ে যায়। অনিমেষের চোখে তখন জল এসে গিয়েছিল, কিন্তু সে সেই জল পড়তে দিতে চাইছিল না। বাড়ি চলে গেল, দোকান চলে গেল, আর আমি রাস্তায় এসে দাঁড়ালাম।
শুরুতে ভেবেছিলাম কাজ করে নেব, সব ঠিক হয়ে যাবে, কিন্তু যেখানেই গেলাম মানুষ আগে সন্দেহ করল, তারপর দূর দূর করে তাড়িয়ে দিল। ধীরে ধীরে সাহস ভেঙে গেল। এমন অনেক দিন গেছে যখন কিছুই খেতে পাইনি, কিন্তু ভিক্ষে করার সাহসও জোটাতে পারিনি। শুধু এদিক ওদিক ঘুরে বেড়িয়েছি, যেন জীবনটা কোথাও হারিয়ে গেছে। তার গলা এবার খুব নিচু হয়ে গিয়েছিল। নন্দিনী চুপচাপ শুনছিল। সে মাঝখানে কোনো প্রশ্ন করেনি, কোনো সান্ত্বনাও দেয়নি। কখনো কখনো চুপচাপ শোনাই সবচেয়ে বড় সহানুভূতি। কিছুক্ষণ পর অনিমেষ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন যখন আমি পড়ে গিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমি হয়তো আর উঠতে পারবো না, কিন্তু তুমি তুললে আর রুটি দিলে। সেদিন প্রথমবার মনে হলো যে দুনিয়ায় এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। মোড়ের ব্যস্ততা আবার বাড়ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে এক গভীর নীরবতা বিরাজ করছিল। নন্দিনী আস্তে করে বলল, জীবনে যা ভাঙে সেটাই মানুষকে আরও মজবুত করে তোলে, শুধু হার মেনে নিলেই সব শেষ হয়ে যায়। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে সত্যি লুকিয়েছিল। সেদিনের পর থেকে অনিমেষ আর কাজ ছাড়তে চায়নি। পরের দিন সে আবার গুদামে গেল, তার পরের দিনও গেল। কখনো কাজ জুটত, কখনো জুটত না, কিন্তু এবার সে আর পালিয়ে যেত না। ধীরে ধীরে মোড়ের লোকেরাও তাকে চিনতে শুরু করল। চাওয়ালা হরিপদও একদিন তাকে ডেকে বলল, যদি বসে থাকো তাহলে এখানকার বাসনগুলো ধুয়ে দিও। কাজটা ছোট ছিল, কিন্তু অনিমেষের কাছে এটা ছিল জীবনের দিকে ফিরে আসার আরও একটি পদক্ষেপ। সেদিন সন্ধে মোড়ের আলোটা একটু অন্যরকম লাগছিল। ভিড় সেই একই ছিল, কোলাহল সেই একই ছিল, কিন্তু অনিমেষের ভেতরে এবার এক নতুন অনুভূতি জন্ম নিয়েছিল। সে এখন আর শুধুই একজন ক্ষুধার্ত মানুষ ছিল না, সে আবার একজন মানুষ হয়ে উঠছিল, যে পড়ে যাওয়ার পর ধীরে ধীরে উঠে দাঁড়াতে শিখছিল। আর এই উঠে দাঁড়ানোর শুরুটা সেদিনই হয়েছিল, যখন ভিড়ের মধ্যে থেকে এক মেয়ে তাকে ধুলো থেকে তুলে প্রথমবার একজন মানুষের মতো করে দেখেছিল। সকালে সে গুদামে কাজ করত, কখনো বস্তা কানত, কখনো পরিষ্কার করত, কখনো আবার চাওয়ালা হরিপদর দোকানে বাসন ধুয়ে দিত। পরিশ্রমটা কঠিন ছিল, কিন্তু কয়েক সপ্তাহ আগে তার চেহারায় যে ভাঙন ছিল এখন আর তা ছিল না। সে জানত যে তার জীবন এখনও খুব ছোট এবং সংঘর্ষে ভরা, কিন্তু এখন তার বাঁচার একটা কারণ ছিল, বেঁচে থাকার একটা উদ্দেশ্য ছিল। এই পুরো সময়টাতে নন্দিনী নিঃশব্দে তার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। সে বড় বড় কোনো কথা বলতো না, কখনো এটাও বোঝাতো না যে সে কোনো উপকার করেছে। শুধু রোজ কাজে যাওয়ার সময় জিজ্ঞেস করে নিত, আজ কাজ পেলে? বা কখনো সন্ধে ফেরার পথে বলতো, বেশি ক্লান্ত লাগলে বিশ্রামও করে নিও। অনিমেষ ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছিল যে দুনিয়ায় সবাই শুধু ধাক্কা দিয়ে ফেলে দেয় না। কিছু মানুষ এমনও হয় যারা কোনো শব্দ না করেই কারোর জীবনে পরম ভরসা হয়ে ওঠে। কিন্তু জীবন কখনো সরল পথে হাঁটে না। একদিন সকাল থেকেই নন্দিনীর মুখটা একটু অন্যরকম লাগছিল। সে প্রতিদিনের মতোই মোড় দিয়ে গেল, কিন্তু তার হাঁটার মধ্যে একটা ক্লান্তি ছিল। অনিমেষ জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? সে হালকা হেসে বলল, কিছু না, শুধু মাথাটা একটু ভারী লাগছে। আর সে সামনের দিকে এগিয়ে গেল। অনিমেষ খুব একটা গুরুত্ব দিল না, তার মনে হলো হয়তো কাজের ক্লান্তির জন্যই এমন হচ্ছে। কিন্তু ওই দিন সন্ধে হঠাৎ সব কিছু বদলে গেল। অনিমেষ গুদাম থেকে ফিরছিল, রোদ পড়ে এসেছিল এবং মোড়ে সন্ধ্যের ভিড় বাড়তে শুরু করেছিল। হঠাৎ সে দেখল একটু দূরে লোকজনের একটা ছোট্ট জটলা পেকেছে। সে তাড়াতাড়ি সেদিকে গেল। মাটিতে একটি মেয়ে বসেছিল এবং 2-3 জন তাকে তোলার চেষ্টা করছিল। যখন অনিমেষ কাছে পৌঁছাল তখন এক মুহূর্তের জন্য তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। মেয়েটি ছিল নন্দিনী। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর চোখ অর্ধেক বন্ধ ছিল। হয়তো প্রচণ্ড জ্বর আর দুর্বলতার কারণেই সে রাস্তার মাঝেই বসে পড়েছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা নানা রকম কথা বলছিল, হয়তো মাথা ঘুরে গেছে, সারাদিন কাজ করে তো, কাউকে ডাকো। কিন্তু কেউই ঠিকমতো দায়িত্ব নিচ্ছিল না। অনিমেষ কিছু না ভেবেই তার পাশে বসে পড়ল। সে তার কপাল ছুঁয়ে দেখল, কপাল পুড়ে যাচ্ছিল। সে আস্তে করে ডাকল, নন্দিনী, শুনতে পাচ্ছ? নন্দিনী খুব কষ্টে চোখ খুলল। তাকে দেখেই যেন একটু স্বস্তি পেল। খুব নিচু গলায় সে বলল, কিছু না, শুধু একটু মাথা ঘুরে গেছে। কিন্তু তার কথার মধ্যে কোনো জোর ছিল না। অনিমেষ সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিল। সে ভিড়ের দিকে তাকিয়ে বলল, একটু রাস্তা দিন তো। তারপর সে নন্দিনীকে ভরসা দিয়ে দাঁড় করাল। তার শরীরটা একদম হালকা মনে হচ্ছিল, যেন অনেক দিন ধরে সে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। কোনো মতেই সে তাকে ধরে তার ঘর পর্যন্ত নিয়ে গেল, যা মোড় থেকে একটু দূরে একটি সরু গলির মধ্যে ছিল।
ঘরটা খুব ছোট ছিল, টিনের চাল, একটা পুরনো খাট, এক কোণে উনুন আর কিছু বাসনপত্র। ঘরের সাধারণ অবস্থা দেখলেই বোঝা যেত যে নন্দিনী কত কষ্টে নিজের দিনাতিপাত করছিল। অনিমেষ তাকে খাটের ওপর শুইয়ে দিল, কিন্তু জ্বর তখনও অনেক বেশি। সেই রাতে অনিমেষ প্রথমবার সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি ওষুধের দোকান থেকে ধারে ওষুধ আনলো এবং ফিরে এসে নন্দিনীকে দিল। তারপর উনুনে কিছুটা চাল আর ডাল চাপিয়ে খিচুড়ি রাঁধতে শুরু করলো। সে ঠিকমতো রান্না করতে জানতো না, কিন্তু সে চেষ্টা করেছিল। খিচুড়ি অর্ধেক সেদ্ধ হলো, অর্ধেক কাঁচা রয়ে গেল, কিন্তু সে কোনো মতে তাকে সেটা খাওয়াল। রাত গভীর হতে লাগলো। অনিমেষের চোখে ঘুম ছিল না। সে বারবার উঠে তার কপালে জলপট্টি কেচ্ছিল, জল খাওয়াচ্ছিল এবং চুপচাপ বসে তাকে দেখছিল। সেই মুহূর্তে হঠাৎ করেই সে অনুভব করল যে জীবন তাকে প্রথমবার কারোর জন্য দায়িত্বশীল করে তুলেছে। যে মেয়েটা একদিন তাকে ধুলো থেকে তুলেছিল, আজ সেই মেয়েটাই তার সামনে অসহায় হয়ে পড়ে আছে। টানা 2 দিন এই একই অবস্থা চলল। অনিমেষ কাজে যাওয়াও কমিয়ে দিল। যতটুকু দরকার ঠিক ততটুকু কাজ করেই সে তাড়াতাড়ি ফিরে আসত। বাকি সময়টা সে নন্দিনীর সেবা করত। 3য় দিনে গিয়ে তার জ্বর একটু কমল। সে ধীরে ধীরে উঠে বসতে শুরু করলো। একদিন সন্ধে যখন জ্বর প্রায় ছেড়েই গিয়েছিল, ঘরে হালকা এক নীরবতা ছিল। বাইরে সূর্য অস্ত যাচ্ছিল এবং টিনের চালে পড়া আলো ঘরের ভেতর হালকা সোনালি এক ছায়া তৈরি করছিল। নন্দিনী খাটে হেলান দিয়ে বসেছিল এবং অনিমেষ তার পাশে চুপচাপ বসেছিল। অনেকক্ষণ ধরে দুজনের মাঝে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল। তারপর নন্দিনী আস্তে করে বলল, তুমি এত কিছু কেন করলে? অনিমেষ তার দিকে তাকাল। তার মুখে হালকা হাসির রেখা দেখা দিল। সেদিন তুমিও তো এটাই করেছিলে। সে শান্ত স্বরে বলল, যদি সেদিন তুমি আমাকে না তুলতে, তাহলে হয়তো আমি আজও রাস্তায় পড়ে থাকতাম। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ অনেক দূরের কিছু খুঁজছিল। তারপর সে ধীরে ধীরে নিজের অতীতের কথা বলতে শুরু করল। আমার বাবা রিক্সা চালাতেন, সে বলল। মা অনেক আগেই চলে গিয়েছিলেন, আমরা দুজনেই ছিলাম। বাবা চাইতেন আমি পড়াশোনা করি, কিন্তু ঘরের অবস্থা ভালো ছিল না। তা সত্ত্বেও তিনি আমাকে স্কুলে পাঠিয়েছিলেন। বলতেন, তুই পড়ে নিলে জীবনটা সহজ হয়ে যাবে। তার গলা সামান্য ধরে এলো। তারপর একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। রিক্সা চালানো বন্ধ হয়ে গেল। ওষুধের জন্য কোনো টাকা ছিল না। আমি কাজ খুঁজতে শুরু করলাম। কোথাও বাসন মাজলাম, কোথাও সেলাইয়ের কাজ করলাম। ধীরে ধীরে পড়াশোনাটা মাঝপথেই থেমে গেল। কয়েক মাস পর বাবাও চলে গেলেন। ঘরের ভেতর গভীর স্তব্ধতা নেমে এলো। সেদিনের পর থেকে আমি একেবারে একা হয়ে গেলাম। নন্দিনী বলতে লাগল, মানুষজন অনেক উপদেশ দিয়েছিল, কারো বাড়িতে থেকে যাই, কাউকে বিয়ে করে নি। কিন্তু আমার মনে হলো, আমি যদি নিজে নিজের পায়ে দাঁড়াতে না পারি, তবে বাবার পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই আমি কাজ করতে শুরু করলাম। অনেকবার কঠিন সময় এসেছে, কিন্তু বাবার একটা কথা আমার সবসময় মনে থাকত। সে একটু থেমে বলল, বাবা বলতেন, গরিব হওয়াটা খারাপ নয়, কিন্তু কোনো ক্ষুধার্ত মানুষকে দেখে মুখ ফিরিয়ে নেওয়াটা বড্ড খারাপ। এই কথা বলতে বলতেই তার চোখ জলে ভরে উঠল। অনিমেষ চুপচাপ শুনছিল। সেই মুহূর্তে তার মনে হলো যে তার আর নন্দিনীর জীবন আলাদা আলাদা পথ পেরিয়ে একই মোহনায় এসে মিশেছে। কষ্টের জায়গা, তবে সেই সঙ্গে আশারও জায়গা। নন্দিনী অসুস্থ হওয়ার পর দুজনের জীবনের লক্ষ্য যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। ওই ছোট্ট ঘরে কাটানো রাতগুলো, যখন অনিমেষ না ঘুমিয়েই তার কপালে জলপট্টি দিয়ে গিয়েছিল, তা তাদের দুজনের মাঝে না বলা একটা সম্পর্ক তৈরি করে দিয়েছিল। এই সম্পর্ক কোনো শব্দের ছিল না, কোনো প্রতিশ্রুতিরও না। এটা শুধুই এক পরম ভরসার সম্পর্ক ছিল। এমন দুজন মানুষের, যারা জীবনের সবচেয়ে কঠিন আঘাতগুলো দেখেছিল এবং এবার একে অপরের সাহায্যে একটু একটু করে সামলে উঠছিল। কয়েকদিন পর নন্দিনীর শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সে আবার ধীরে ধীরে কাজে যেতে শুরু করল, কিন্তু এখন তার হাঁটার মধ্যে আগের মতো সেই ক্লান্তিটা ছিল না। হয়তো এই কারণেই যে তাকে আর একা চলতে হচ্ছিল না। অনিমেষ প্রতিদিন সকালে কাজে যেত, কিন্তু সন্ধ্যায় ফেরার পথে প্রায়ই সে ওই ছোট্ট গলিটায় ঢুকে পড়ত যেখানে নন্দিনীর ঘর ছিল। কখনো সে রাস্তা থেকে সবজি নিয়ে আসত, কখনো চাল, কখনো বা ওষুধ। তাদের মাঝে এখন আনুষ্ঠানিক কথাবার্তা কমে আসছিল এবং এক সাধারণ অংশীদারিত্ব বেড়ে উঠছিল, যেন জীবনটা এখন দুজনেরই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল।
সময়ের সাথে সাথে অনিমেষের অবস্থাও ভালো হতে শুরু করেছিল। একটানা কাজ করার ফলে তার শরীরে শক্তি ফিরে এসেছিল। চেহারাটা এখন আর আগের মতো শুকনো লাগতো না। চাওয়ালা হরিপদ একদিন তাকে ডেকে বলল, সকালে যদি তাড়াতাড়ি আসতে পারো তবে দোকান গোছানোর কাজে হাত লাগিয়ে দিও। কাজটা ছোট ছিল, কিন্তু অনিমেষের কাছে প্রতিটি কাজই এখন সম্মানের সিঁড়ি ছিল। সে সকালে গোদামে শ্রমিকের কাজ করত, তারপর কিছুক্ষণ হরিপদর দোকানে সাহায্য করে দিত। বদলে কখনো চা জুটত তো কখনো খাবার। কিন্তু তার চেয়েও সে যেটা বেশি পাচ্ছিল তা হলো মানুষের চোখে ধীরে ধীরে ফিরে পাওয়া ভরসা। একদিন সন্ধ্যায় অনিমেষ আর নন্দিনী মোড়ের কাছে দাঁড়িয়েছিল। নন্দিনী আস্তে করে বলল, কখনো ভেবেছ সেদিন যদি আমাদের ধাক্কা না লাগতো তাহলে? অনিমেষ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, হয়তো আমি আজও এখানেই কোথাও ঘুরে বেড়াতাম। কিছুদিন পর দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিল। আলাদা আলাদা জায়গায় ছোটোখাটো কাজ করে জীবন চলে তো যাচ্ছিল, কিন্তু তাতে কোনো স্থিরতা ছিল না। নন্দিনী বলল, আমরা নিজেরাই কেন ছোটোখাটো কিছু শুরু করি না? শুরুতে অনিমেষের কাছে কথাটা অসম্ভব মনে হয়েছিল। টাকা খুব কম ছিল, জায়গাও ছিল না। কিন্তু ধীরে ধীরে তাদের মনে হলো যে চেষ্টা না করলে জীবনটা সবসময় এমনই থেকে যাবে। হরিপদ তাদের কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল, সকালে আমার দোকান খোলার আগে এখানে একটা কোণ ফাঁকা থাকে, চাইলে তোমরা ওখানেই চা আর ঘুগনি বিক্রি করতে পারো। এই কথা শুনে দুজনের চোখ মুখেই যেমন বিস্ময় ছিল তেমনই আনন্দও ছিল। আরতি পিসিও নিজের তরফ থেকে একটি পুরনো কাঠের চৌকি দিয়ে দিলেন। এদিক ওদিক থেকে কিছু বাসনপত্র জোগাড় হয়ে গেল। ধীরে ধীরে তারা ওই ছোট্ট কোণটায় নিজেদের ছোট্ট একটা ঠেলা গাড়ি সাজিয়ে নিল। প্রথম দিন খুব কম খদ্দের এলো, দ্বিতীয় দিনও মাত্র 2-3 জন দাঁড়ালো। কিন্তু নন্দিনীর হাতের চায়ে এক অদ্ভুত সারল্য ছিল, আর অনিমেষের আচরণে ছিল নম্রতা। ধীরে ধীরে মানুষজন সেখানে থামতে শুরু করলো। শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, যেসব মানুষ মোড়ের ভিড়ে সবচেয়ে কম নজরে আসতো, তারাই হলো তাদের এই ছোট দোকানের প্রথম খদ্দের। তাদের জন্য এই দোকানটা শুধুই চা পানের জায়গা ছিল না, এটা ছিল একটু স্বস্তির জায়গা। বেশ কয়েক মাস কেটে গেল। তাদের সেই ঠেলাগাড়ি এখন এক ছোট্ট পরিচয় তৈরি করে নিয়েছিল। সেটা কোনো বিশাল দোকান ছিল না, সেটা থেকে খুব বেশি টাকাও আসতো না, কিন্তু সেখানে এমন এক উষ্ণতা ছিল যা মোড়ের অন্য কোনো দোকানে পাওয়া যেত না। সেখানে বসতে আসা মানুষগুলো শুধুই খদ্দের ছিল না, তারা কিছুক্ষণের জন্য নিজেদের দুঃখ কষ্ট সেখানে নামিয়ে রেখে যেত। সেদিন রাতে দোকান বন্ধ করার সময় নন্দিনী আকাশের দিকে তাকালো। মেঘের আড়াল থেকে চাঁদের হালকা আলো বেরিয়ে আসছিল। সে আস্তে করে বলল, অনিমেষ, কেন নয়, আমরা দুজন তো একসাথেই থাকতে পারি। এ কথা শুনে অনিমেষ চমকে উঠল। কিছুদিন পর নন্দিনী আরতি পিসিকে গিয়ে বলল যে তারা দুজন বিয়ে করতে চায়। আরতি পিসি বললেন, এর চেয়ে ভালো কথা আর কী হতে পারে, এবং কিছু সময় পর দুজনে একটি মন্দিরে খুব সাধারণভাবে বিয়ে সেরে ফেলল। বিয়েতে আরতি পিসি, চাওয়ালা হরিপদ আর পুরোহিত মশাই উপস্থিত ছিলেন। অনিমেষ মোড়ের দিকে তাকালো। সে নিচু গলায় বলল, সেদিন তুমি যদি আমাকে না তুলতে তবে হয়তো আজও আমি এখানেই কোথাও পড়ে থাকতাম। নন্দিনী তার কথা শুনে কিছু বলল না, শুধু তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সেই হাসির মধ্যে গভীর তৃপ্তি লুকিয়েছিল। এই তৃপ্তি এমন দুজন ভেঙে পড়া মানুষের ছিল যারা মিলে শুধু নিজেদের জীবনই বদলে দেয়নি, বরং সেই মোড়ে মানবতার এক ছোট্ট প্রদীপও জ্বালিয়ে দিয়েছিল। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো আবেগঘন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের সম্পর্কগুলোকে সময় দিন।